ভার্সিটির পেছনের নির্জন রাস্তা দিয়ে বের হলো অন্তু। হঠাৎই আজ ইচ্ছে করল চাঁদনির সাথে দেখা করতে যেতে। আর একবারও ওদের বাড়িতে যাবার অবকাশ পায়নি, ভাবলেই একটা চাপা হতাশা ভর করত দেহে। কিন্তু আজ যেতে ইচ্ছে করছে। বেশ কয়েকবার দোয়াকালাম পড়ল, শয়তানের সাথে দেখা যেন না হয়ে যায়। অথচ শয়তান পিছু পিছু এসেছে, ওকে না জ্বালিয়ে ফিরে যাবে কেন? আরমিন। জয়ের ডাক। অন্তুর পা থমকাল, পেছনে ফিরে তাকাল। জয় হাসল তার নিজস্ব ভঙ্গিতে। তোমায় একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব। ঠোঁটে ঠোঁট গুজল জয় কথাটা বলেই। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলল। ঘাড়ে হাত দিল জয়। চা রাগছ কেন? মামা একটা বিয়ে করায় দেয় না। তার কোনো মেয়েই পছন্দ হয় না। কিন্তু আমার তো বয়স হয়েছে। চট করে হেসে ফেলল কথার মাঝেই। আচ্ছা যাও, এখন চুমুটুমু বাদ। বিয়ের পর মন ভরে চুমু খাবো, ঠিক আছে? অন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জয়ের ভয় পেছনের ছেলেরা জোরে হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে। জয় ঘাড় ঘুরিয়ে তাকাল। হাসতেছিস কেন? আমার প্রেমিকাকে আমি চুমু খাই অথবা এখানেই উপভোগ কর শালা, উপভোগ কর। হাসবি না। নো হাসাহাসি। অন্তু চলে গেল। জয় হাতের তালু উঁচিয়ে ধরল। আরে কথা তো শুনে যাও। কথা অসম্পূর্ণ রেখে জোরে শব্দ করে গা কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়ল জয়। প্রাণখোলা হাসি হাসছে সে। পা বাঁকিয়ে কুঁজো হয়ে দুই হাঁটুতে হাত রাখল। হাসি থামছে না ওর। ছেলেরা দেখল জয়ের মনখোলা অট্টহাসি। ওরাও হেসে ফেলল। কোনো মানুষই একক রূপী হয় না, সবারই ক্ষেত্রবিশেষ একাধিক রূপ থাকে। জয়েরও আছে একের অধিক ভিন্ন ভিন্ন রূপ। অন্তুকে জ্বালাতে পেরে যে সে পরিতৃপ্ত, অন্তুর বিরক্তি তাকে আনন্দ দিচ্ছে, এই হাসি তারই বহিঃপ্রকাশ। অন্তুর কানে অবধি পৌঁছাল সেই হাসির আওয়াজ। জয় থামল। অন্তুর চলে যাওয়ার দিকে তাকিয়ে হাত বাড়াল। কবির এগিয়ে এসে সিগারেট দিল হাতে, এরপর লাইটার। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আবার হাসল জয় আকাশের দিকে তাকিয়ে। কবির প্রশ্ন করে, ভাই আপনি কি মেয়েটারে সত্যিই? গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয়। নিজের কাজে কাজ রাখো, যা। আলিম ঠোঙ্গা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য। জয়ের বেশ পছন্দ পেয়ারা। পথে হাঁটতে হাঁটতে জয় ঠোঙ্গা থেকে পেয়ারা বের করে সবাইকে দিতে লাগল একটা একটা করে। পথে যেসব জুনিয়রদের সাথে দেখা হলো, ওরা সালাম দিয়ে হাত মেলাতে এলো, সকলকে দিল একটা একটা করে। পথে একটা মেয়ের সাথে দেখা হলো। তার ওড়না গলার সাথে ফাঁসির দড়ির মতো প্যাঁচানো। জয় একবার আপাদমস্তক দেখল, এরপর বলল, গলার দড়িটা হয় খুলে ফেলো, অথবা গায়ে রাখো। ফাঁসটাস লেগে মরে গেলে সেই দোষও আমার হবে। অবশ্য দোষ আমার এমনি এমনি হয় না, আমার আবার মুখ ভালো না, সাথে চোখ তো আরও খারাপ। আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে। ধরো, পেয়ারা খাও। সিগারেট টানতে টানতে এগিয়ে গিয়ে শহীদ মিনার চত্বরের সিঁড়িতে বসল জয়। আশপাশে মেয়েছেলেরা বসে হাসাহাসি করছিল। জয়ের পাশেই বসে আছে একদল মেয়ে। শব্দ করে হাসছিল সবগুলো, একে অপরের গায়ে ঢলে পড়া হাসি। জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকালো একবার সেদিকে। জয়ের দিকে চোখ পড়তেই নীরব হল পরিবেশ, থমথমে হয়ে উঠল আশপাশ। মাথা নিচু করে সালাম দিয়ে উঠে চলে গেল সবগুলো সেখান থেকে। শেষ অবধি দেখা গেল জয়ের ভাগে পেয়ারা জুটল না। খালি ঠোঙাটা ফেলে দিল জয়। সবাই একজোটে নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে। জয় স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় নাড়ল। খা তোরা, খাবো না আমি। ভাই,
কতর স্বরে একযোগে ডেকে উঠল সবাই। জয় বিরক্ত হল, এক একটা তো দেখতেছি সুপার ড্রামা কুইনের মেল ভার্সন। এমনভাবে পেয়ারা ধরে আছিস যেন মনে হচ্ছে নিজেদের এক একটা করে কিডনি খুলে সঁপে দিচ্ছিস আমার নামে। খা তোরা, আমার লাগবে না। পারলে একটা মিষ্টি স্বাদের বেশি করে জর্দা মেরে পান কিনে দে। চিবই। কবির একটা দারুণ কাজ করল হুট করে। নিজের হাতের পেয়ারাটা জয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ডানদিকে গেল। যে মেয়েটাকে জয় পেয়ারা দিয়েছিল সে এখনো এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার কাছে গিয়ে বলল, পেয়ারা দাও। মেয়েটা অবাক হল, বুঝল না, বলল, হু। কবির চট করে পেয়ারাটা মেয়েটার হাত থেকে কেড়ে নিল। দৌড়ে এলো দলের কাছে। সকলে হাঁ করে চেয়ে আছে কবিরের দিকে। কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করল না, কথা বলল না। খানিক সময় যেতেই সবগুলো হু হা করে হেসে উঠল। রাহাত কাঁধ থাপড়ায় কবিরের, মামা কি কামড়া করলি? ক্যারে নিয়ে চলে এলি? ভাই, তোকে আমি এবছরের সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব। সাথে থাকবে 2 বালতি পেয়ারা ভাজি এবং পেয়ারার হালুয়া। হেসে গলে পড়ছে সবগুলো। রাহাত ঘুরে এসে বসল জয়ের বাঁ পাশে। ভাই, একটা ডাউট, আপনি আসলেই যদি মেয়েটাকে ভালো না বাসেন, তাইলে? জয় চোখ তুলল, আমি যা বলি করি তা যেকোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগে সায় দিত, মিঠা কথা বলত, আর চোখে তাকাত, দেখত আমায়, লজ্জা পেত যে লজ্জায় লজ্জা না থাকে আসলে নির্লজ্জতা। 2-1 দিন গেলে গা ঘেঁষত, এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করত। এসব যেকোনো মেয়েই করত, ভয়েই হোক অথবা ইচ্ছে করে। আর এদেরকে ডিস্টার্ব করার কিছু নেই, এরা এমনিতেই কিলবিলিয়ে বেড়ায়, সুতো না টানতেই গায়ে আছড়ে পড়ে। এদের জ্বালালে বিরক্ত হতো ওরা? বা সেটা কি ঝালানো হতো না নিজের ব্যক্তিত্ব আর পদের নাম বিসর্জন দেয়া হতো? ঠিক কথা, ভাই। ভার্সিটি ক্যাম্পাস ফাঁকা প্রায়। জয় সিগারেটে টান দিল আরেকটা। আরমিন সেরকম? না, ভাই। এক্সাক্টলি। ওর আত্মসম্মান আর তেজ অতিরিক্তই বেশি। ওই যে আমার আচরণ, কাছে যাওয়া, কথা বলা সবেতে ওর গা চিটমিট করে ওঠে। ঠিক যেমন ধর, ফুটন্ত বালুতে মুড়ির চাউল যেরকম, সেরকম ফোটে ওর গায়ে। আর এখানেই মজাটা। তুই জানিস না, আমি ওর সামনে গেলে ও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। ধরে নে একটা আজাব আমি ওর কাছে। আসলে ওকে বিরক্ত করার ইন্টারেস্টটা এখানেই। আরাম করে বসল জয়। কিন্তু, ভাই। জয় একদম অন্তর্যামীর মতো কথাটা বুঝল, যা রাহাত বলতে চায়। জবাব দিল, রাহাত, ছাড় দেয়া আর ছেড়ে দেয়াকে গুলিয়ে ফেলিস না। ছাড় দিয়ে রেখেছি, সুতো আমার হাতে। সুতো জোড়াতে শুরু করলে হুড়মুড়িয়ে এসে আমার খপ্পরে পড়বে। ও আমাকে চ্যালেঞ্জও করেছে, জানিস? আর কাউকে কিছু বলতে দিল না। কবিরের দিকে তাকালো, এ অমলেট। গিটার দে আমার। ওর কোলে গিটার তুলে দিল কবির। তাতে টুংটাং সুর তুলে বজ্রকণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে গেয়ে উঠল। যতই বল আমায় বোকা ভোলা, আরে হবি তুই আমার কোকাকোলা। গা দুলিয়ে হেসে ফেলল নিজেই। ছেলেদের অবস্থাও বেকায়দা। জয় গিটার নামিয়ে রেখে সিঁড়ির দিকে ঝুঁকে বসল। গা কাঁপিয়ে হাসছে, হাসির দমকে শরীর দুলছে তার। নিজের মনে হঠাৎ গেয়ে ওঠা গানে নিজের কাছেই এত উদ্ভট লাগল। সঙ্গীর ছেলেরা খুব পছন্দ করে জয়কে। কেমন যেন ছেলেটা। নেতা নেতা ভাব, সভ্যতার বড় অভাব। বেজায় বখাটে আর বেয়ারা। অথচ সেসবের মাঝেও কিছু একটা আকর্ষণ করে ওদের। সামনে দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। জয় ডাকল, এই শোন।
এদিকে আয়। ছেলেটা এসে দাঁড়াল। জয় আগাগোড়া চোখ উপরনিচ করে দেখল একবার। প্রশ্ন করল, নাচতে পারিস? ছেলেটা বোকার মতো চেয়ে আছে। জয় বিরক্ত হল, নাচতে পারিস নাকি? ছেলেটা না বুঝেই বোধহয় ঘাড় নাড়ল। জয় জিজ্ঞেস করল, কি কি নাচ পারিস? কথা শেষ করে কবিরের দিকে কাঁধ ঝুঁকিয়ে চিবোতে চিবোতে বলল, আজকাল খুব সুরসুরি টের পাচ্ছি ভেতরে। আগুন বেড়ে গেছে। কবির উদ্ভট হাসল, ভাই কি কন না কন, দিনের বেলায় কেমনে কি, রাতে একটা ব্যবস্থা হবে না হয়। ভ্রু জোড়াল জয়, দিনের বেলা সুরসুরি ওঠা যাবে না নাকি? এখন বুঝতেছি মানুষ বিয়ে কেন করে। দিন হোক বা রাত, যখন তখন ফুল টাইম। ভাই, আপনিও জীবনে বিয়ে শাদী করবেন? মানে আপনার হাবভাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন। জয় এদিক ওদিক তাকাল, যেন খুব মনোযোগ দিয়ে হাওয়ার মাঝে অনুজীব খুঁজছে সে। কথা খারাপ বলিসনি তুই। আমিও ভাবছি কয়দিন ধরে তোকে একটা বিয়ে দেব, এরপর বউটাকে আমি আর তুই ভাগ করে নেব। ভাগাভাগি এক মহৎ মানসিকতার পরিচয়। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সপ্তাহে 3 দিন তোর, 3 দিন আমার, বাকি শুক্রবারটা আমার বোনাস। রাহাত হেসে গড়াগড়ি খায়, ভাই বউ ওর, কিন্তু বোনাস আপনি কেন পাবেন? বিয়ে কে দেবে হে? যেই ফকিরের সিরনি খাও সেই ফকির চেনো না? তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে? ভাই কিন্তু আপনি বিয়ে করবেন না কেন? জয় পেয়ারাতে কামড় দিল। পুরুষ 2 প্রকারের, এক বিবাহিত, 2 জীবিত। তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না। আজকাল খুব মরে যেতে ইচ্ছে করে রে। বেঁচে তো রইলাম এতগুলো বছর। ভাই, তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না? জয় মাথা নাড়ল, চান্সই নেই। নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটাকে বলল, একটা জম্পেশ বেলি ডান্স দে তো। নাচ। কবির ফিসফিস করল, ভাই ও তো ব্যাটা মানুষ, ওর বেলি ডান্সে আপনার আগুন কেমনে নিভব? ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকিয়ে আঙুলে তুড়ি বাজিয়ে তীব্র বিরক্তি নিয়ে সামনের রাস্তার দিকে আঙুল ইশারা করল, এ যা, ভাগ এখান থেকে। যা, সামনে থেকে সর। শোন, আবার যাইয়া উপর মহলে কমপ্লেইন করবি না যে ভিপি তোরে র‍্যাগ দিছে। আমি আছি কিছুদিন। আর বদনাম ভাল্লাগে না আজকাল, বয়স হচ্ছে তো। প্রফেসর এদিকেই এগিয়ে আসছেন। জয় উঠে দাঁড়াল, আরেকটা লম্বা টান দিল সিগারেটে। স্যার যখন একদম সামনে এসে দাঁড়াল, তার মুখের সামনে ধোয়া ছেড়ে এরপর তা মাটিতে ফেলে জুতো দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল, সালাম, স্যার। কি অবস্থা? তোমার কি অবস্থা? কি করছো আজকাল? হাত দুটো মাথার ওপর তুলে অলস ভঙ্গিতে বলল জয়, বিন্দাস চলছে। যা করছি, আপনি স্যার মানুষ, বলা ঠিক হবে না। এত রংতামাশা আর ভালো থাকা থাকি আসে কোত্থেকে? হাত নামাল জয়, ভালো থাকা একটা পেশা, স্যার। পেশা? প্রফেসর স্যার নাক কুচকালেন। মাথা নাড়ল জয়, জি স্যার, পেশা। আর এই পেশায় দরকার যা ইচ্ছে তা করার ক্ষমতা আর মন মানসিকতা। যখন যা ভালো লাগবে, যাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে, ইচ্ছে করবে যা করতে, তা করার সাহস এবং পাওয়ারটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায়। সেটা খারাপ অথবা ভালো, এই চিন্তা করলে আপনি এই পেশার যোগ্য না। তাইলে আপনাকে ওই মদ গিলে ডিপ্রেশন কাটাতে হবে। তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মদ গেল না? সিগারেট টানো না? বজ্জাত ছেলে,
তোমার সাথে কথা বলাই তো উচিত হয়নি আমার। এমন ভাব করছেন যেন আজকেই প্রথম অনুচিত কোনো কাজ এবং শব্দের সাথে পরিচয় হলো আপনার। দিনে কয়টা উচিত কাজ করেন? যেসব কাজ করেন আপনি, আমিও অত খারাপ না। এদিক ওদিক তাকাচ্ছে আর কথা বলছে জয়। এটা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো সময় চোখের চাহনি এবং ঘাড় স্থির থাকে না, পাখির মতো তাকিতুকি চলতে থাকে। প্রফেসর জিজ্ঞেস করলেন, কবে এসেছ ঢাকা থেকে? আবার ঢাকা ফেরার সময় হয়ে এলো, আপনি আসার কথা বলছেন। পরীক্ষা কবে? পরশুদিন যাব। পাখিদের মতো চোখের চাহনি এবং ঘাড়টা সবরক্ষণ ছটফটে, চঞ্চল, বেপরোয়া। প্রফেসর বললেন, ভালো হও, বখাটে হচ্ছ দিন দিন। একটা বিয়ে দিয়ে দেন তাইলে ভালো হয়ে যাই। তোমাকে মেয়ে দেবে? এমন বাপ নেই দেশে আমার জানা মতে। দিনকে দিন যা হাভাতে হচ্ছ, 1 নম্বরের ম্যানার্সলেস তুমি। জয় সোজা হয়ে দাঁড়ালো, নাক শিউরালো, দিল এত মুডটার আব্বা আম্মা করে। ম্যানার্স কি জিনিস? হোয়াট ইজ ম্যানার্স? সেটা খায় না গায়ে মাখে? ম্যানার্স আর আমি একসাথে। এই অসম্ভব বাক্যটারে উচ্চারণ করার খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে। যান, যান। কোথায় যাচ্ছিলেন? যান। আপনার উদ্দেশ্যে সম্মান দেখিয়ে আবার সিগারেটটা ফেলে দিলাম। 18 টাকা একটা সিগারেটের দাম। গম্ভীর মুখে তাকালেন স্যার, সুধরাবে না। জয় আনমনেই বলল, সুধরালে কি আপনার মেয়ে বিয়ে দেবেন আমার সাথে? স্যার পেছনে ফিরলেন, কচু দেব। জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল, লাগবে না, ওটা আপনিই জুস করে খাইয়েন, পেট কমবে। আমার অ্যালার্জি আছে, গা চুলকায়। স্যার কপালে হাত ঠুকলেন। কবির জিজ্ঞেস করল, কি করবেন ভাই এখন? তুলির শ্বশুরবাড়ি যাব। কোয়েলকে আনতে যাব, সীমান্ত শালার চুলকানি বাড়ছে। ভালো একটা মলম কিনে নিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি। ভাই, মাইরেন না ওরে। সামনে কিন্তু নির্বাচন। হামজা ভাই জানলে আমি শেষ। এম ড্যাশ। নতুন একটা বাছাই অনুষ্ঠিত হবে আবার। কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না। হামজা জয়কে বলেছিল, আমার পদটা তুই নে, নমিনেশন পাইয়ে দেব আমি। জয় বলেছে, শখ নেই। এই পদই ভারী পড়তেছে আমার ওপর। এইটাই কখন জানি অন্য কারো ঘাড়ে চাপায় দেব। মালটাল খেয়েছিস? মাথা ঠিক আছে? পদ কি মুড়ির মোয়া তোর কাছে? ভাই, ভালো হওয়া সহজ কাম, ঠিক ততটাই কঠিন হলো ভালো হওয়ার নাটক করাটা, যেটা আমাকে ভিপি হিসেবে প্রতি মুহূর্তে করতে হচ্ছে। কোনোরকম অসভ্যতা, অশালীনতা, উশৃঙ্খলতা চলবে না। শালা মার্কা কথা এটা। এসবের কারণ আমি লিডার, আমাকে নিখুঁত ব্যক্তিত্বের মানুষ হতে হবে। কেন, বাল? আমি যদি ভালো না হই আসলে, তাইলে আমি নাটক করব কেন? তাও আবার বিনা পয়সায়। আমায় কি যাত্রাপালার জোকার মনে হয়? আমি ভালো না, তবুও মানুষের মনোরঞ্জনের জন্য নাটক করতে হবে? এসব ভারী নাম, ভালো মানুষের পদক, কর্তব্যপ্রায়ণতা, এসবে গা চুলকানি আছে আমার। তবুও শুধু রয়ে গেছি ক্ষমতা হাতে রাখার জন্য। নয়তো এই বালের পদ আমার সাথে যায় না, তুমিও জানো। হামজা গম্ভীর চোখে তাকালো। হামজার চোখের মণি আলকাত্রার মতো কালো রঙা। তাতে যেন চোখের দৃষ্টি আরও সুচালো লাগে দেখতে। জয় বোঝানোর মতো করে বলল, চা। আমার কথা বোঝার চেষ্টা করো। আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলেছি এই দায়িত্ব পালনে। নেতার অনেক গুণ থাকতে হয়,
সেই প্রতিটা গুণ অনবদ্য সুন্দর হতে হয়। অথচ আমার ভেতরে সেসব কিছু নেই। প্রতিদিন আরমিন আমার সাথে যা করে যাচ্ছে, তুমিই বলো আর কে সহ্য করত এসব চুপচাপ? আমি করে যাচ্ছি, যেন আমার গায়েই লাগে না। কেন? কারণ আমি চাইলেও ওকে কষে 4টা থাপ্পড় মেরে কানে ঝিঝি ডাকাতে পারি না, খোলা মাঠে দাঁড় করিয়ে বকতে পারি না। কারণ আমি ছাত্রদলের লিডার। অথচ আমার ভেতরে সেরকম কিছু প্রকাশ পায় না কোনোদিন। হামজা এ ব্যাপারে কিছু বলল না, বরং সতর্ক করল, বাড়ি থেকে বের হবি না। এ কথার খেলাপি হলে নিজের হাতে হাঁটুর হাড় ভাঙব আমি তোর। মাঝারের ছেলেরা 3 বেলা নজর রাখছে বাড়ির ওপর। তোর ভাবি ওই বাড়ি যাবে বলে জিদ ধরে বসে আছে। বিকেলে সম্মেলন আছে, একটা হাঙ্গামা হবেই হবে। সাবধান করলাম কিন্তু, বাইরে বের হবি না। জয় ঘড়ি দেখল 10টা বাজছে বেলা। ছাদে গিয়ে কবুতরের খাবার দিয়ে 2টো কবুতর ধরে আনলো কচি দেখে। তরুকে ডেকে বলল, পাতলা ঝোল রান্না করতে বলবি। মামি আর আমি খাব। মামির শরীর ভালো? এখন ব্যথা কম। আপনি কোথায় যাবেন? হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করেছে। আমি গিয়ে বলে দেব আপনি বের হচ্ছেন। জয় চোখ বুলালো তরুর ওপর, ভাড়ায় চালিত? হামজা ভাই ভাড়া দেয় তোরে আমার পেছনে লেগে থাকতে? হামজা রুমে এলো। রিমি বিছানার ওপর বসে আছে। গায়ের ওড়নাটা পরিত্যক্ত হালে বিছানায় পড়ে আছে। খেয়ালহীন, উদ্ভ্রান্তের মতো বসে আছে। হামজা গিয়ে বসল সামনে। সকাল থেকে খাওনি কেন কিছু? আপনার পয়সায় কেনা কিছু খাওয়ার রুচি আসছে না। হামজা চরম ধৈর্যশীল পুরুষ। তবুও যেন ধপ করে আগুন লেগে গেল ভেতরে। তা গিলে ফেলল অবশ্য, তাহলে কার পয়সায় খাবে? স্বামীর পয়সাই তো খেতে হবে তোমাকে। আপনি স্বামী? আপনি জানোয়ার, জংলি পশু, অত্যাচারী, ক্ষমতলোভী কুকুর। আমি আব্বুর কাছে যাব যখন বলেছি, তখন যাবই। আপনি জানেন আমার জিদকে। আপনাকে চেনাতে ভুল ছিল অনেক। হামজা উঠে গিয়ে খাবারের প্লেট আনল। তা রিমির সামনে রাখতেই প্লেট ধরে গায়ের জোর দিয়ে ছুঁড়ে ফেলল তা। হামজা তাকিয়ে দেখল একবার প্লেটটা। রশিদা খালা দৌড়ে এলেন। প্লেট উঠাতে গেলে হামজা বলল, উহু। আপনি যান। যে হাত থেকে পড়েছে, ওই হাতেই উঠবে। সমস্যা নেই, যান। রিমিকে জিজ্ঞেস করল, কি করবে ওই বাড়ি গিয়ে? দেখব নিজের চোখে, আপনার মতো জানোয়ারের হাত কোনো বাড়িতে পড়লে সেই বাড়ির হাল কি হয়। দেখে কি হবে? ফুঁসি উঠল রিমি, আপনার একটু আফসোস নেই এসব নিয়ে? আমি নিজের কাজে কোনোদিন আফসোস করি না, রিমি। সেটা যতই নিকৃষ্ট কাজ হোক না কেন। আর এ তো দলের প্রয়োজনে করেছি। তোমার চাচা আমাকে মারতে চাইলে ভালোভাবে মিটিয়ে নিতাম। কিন্তু সে আমার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করছে বারবার। এটা ভয়ঙ্কর, রিমি। যে তোমাকে নয় বরং তোমার দুর্বলতাকে টার্গেট করে, সে তোমার জন্য জাহান্নামের মতো ভয়ানক। আমার ক্ষতি করার চেষ্টা করছে গোপনে, অথচ প্রকাশ্যে আর খারাপভাবে জয়ের দিকে হাত বাড়াচ্ছে। একবার ট্রাক চাপা দিয়ে পরের বার ছুরির আঘাত করে। মাঝারের প্রাপ্য ছিল যা, তা পেয়েছে ও। এই নিয়ে তুমি বেশি বেশি করছো। ঝোড়ো করে কেঁদে উঠল রিমি, আপনি বন্দুক চালাতে জানেন, জানা ছিল না আমার। আপনাকে নিয়ে আমার ধারণাগুলো কাচের মতো খানখান হয়ে গেছে। আপনার পিস্তল এই 2 বছর বাদে সেদিন দেখলাম কাবার্ডের গোপন সিন্দুকে তোলা। কেন, হামজা? এই সব লুকোনো রূপ কেন রেখেছেন নিজের মাঝে? আমার ভাই ছিল না, মাঝার ভাইয়া আমাকে কোলেপিঠে চড়িয়ে মানুষ করেছে।
আপনি তার পেট ছিদ্র করে রেখে এসেছেন? আপনি মানুষ? রাজনীতিতে মানুষ ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে? আব্বু বা চাচ্চুকে তো নামতে হয়নি এমন। আপনি একটা ধোঁকা, একটা যন্ত্রণা, যা আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমি সইতে পারছি না। আপনার মুখ দেখেও বুক ভেঙে আসছে। হামজা হাসল, তুমি বোকা, রিমি। তোমার বাপচাচা কি করেছে তা তো আর তোমার সাথে আলোচনা সভা ডেকে করেনি। নিজের বাপচাচা তোমার কাছে খারাপ হবে না, এটাই স্বাভাবিক। আর রইল কথা মাঝহারের, তো ও তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে তোমার এত মায়া, আর আমি আমার এই হাতে জয়কে মানুষ করেছি, আমার মায়া কি ভেসে আসা? তোমার এই জিদ কোথায় গিয়ে থামবে, কোনো মোড় পাড়ি দেবে জানা নেই। তবে এসব ঝেড়ে ফেলো মাথা থেকে। ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি আমার নামের কবুল পড়িয়ে, তুমি আমার হয়েছ। অতএব আমাকে ঘিরে চিন্তাধারা থাকা উচিত তোমার। বাপের বাড়ি পর হয়েছে, আমি তোমার জাতপরিচয় এখন। রিমিকে কান্নারত রেখেই বেরিয়ে পড়ল হামজা। সাদা ধবধবে পাঞ্জাবির ওপর ঘিয়ে রঙের মুজিব কোট বেশ মানিয়েছে শ্যামবর্ণের লম্বা শরীরটাতে। গাড়িতে ওঠার আগে কবির দ্রুত গিয়ে গাড়ির দরজা খুলতে গেল। হামজা রোদচশমা খুলে বলল, এসব কি? আমার হাত নেই গাড়ির দরজা খোলার মতো? তোরা কি চাকর আমার? এসব করবি না আমার সাথে, পছন্দ না আমার। চারদিকে পোস্টারে ছেয়ে গেছে পথঘাট, মাইকিং চলছে রাস্তায় রাস্তায়। সেসব পেরিয়ে এগিয়ে চলল হামজার গাড়ি পলাশের ডেরার দিকে। দিনাজপুর শহরের সন্ত্রাস বিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রিত রাজন ও ওর ভাতিজা পলাশ। হামজার মোটেও ইচ্ছে ছিল না রিমিকে কাঁদিয়ে এসব করার, কিন্তু উপায় রাখছে না চাচা শ্বশুর মশাই। আজও ক্লাবঘরের জানালার কাঁচ ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। গোপন সূত্রে খবর পেয়েছে জয়কে কেইসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনায় নেমেছে ঝন্টু সাহেব। সুতরাং পলাশের সাহায্য একান্তই দরকার এ সময়ে। ভোটের আমেজে এলাকা রমরমা হয়ে উঠেছে। আজ বিকেলের সম্মেলনে কিছু লোক লাগবে হামজার। পলাশ দিতে পারবে সেই লোক। এম ড্যাশ। হামজা বেরিয়ে যেতেই জয় বেরিয়ে পড়ল ভার্সিটির ক্লাবের উদ্দেশ্যে। সেখানে ঝামেলা হয়েছে ছাত্র হোস্টেলে কিছু একটা। হামজার নিষেধ মানার মতো ছেলে নয় জয়। পাঞ্জাবি গায়ে চড়িয়ে তরুকে ডাকল। তরু এলে বলল, তোর বড় শালটা নিয়ে আয়, এসে আবার দিয়ে দেব। নাকি সমস্যা হবে? তরু কথা না বলে বেরিয়ে এলো। তার জানটা যেখানে হাজির সেখানে শালের কথা বলছে। শালটা জয়ই আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল। ভার্সিটিতে ঢুকতেই ছেলেরা ভিড় করে ফেলল জয়কে ঘিরে। এজন্য সাধারণত জয় ভার্সিটিতে ঢোকে মুখে রুমাল বেঁধে, ক্যাপ পরে, পেছনের ঝোপঝাড়ের রাস্তা দিয়ে। সামনে দিয়ে ঢুকলেই সালামের জবাব দিতে আর ছেলেদের ভিড়ে বিরক্তি ধরে যায়। অনেকে হ্যান্ডশেক করতে এগিয়ে এলো। ভালো আছে কিনা জিজ্ঞেস করল। ছেলেরা পেছনে, সামনে জয় হেঁটে এগিয়ে গেল ক্লাবের পথে। পথে হিন্দু ম্যাডাম শ্যামলী দাসের সঙ্গে দেখা হল। জয় লম্বা করে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম অল্প হাসলেন। এই কাজটা জয় ইচ্ছে করে করে। হামজা থাকলে ধমক দিত, সালাম নিয়ে ইয়ার্কি ঠিক না। কিন্তু জয়ের কাছে যুক্তি আছে। শান্তি সবার ওপরই বর্ষণ করা যায়। কার্যালয়ে গিয়ে চেয়ার টেনে বসল। প্রথমেই এলো একদল সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষে ফাইনাল ইয়ারের বিদায় অনুষ্ঠানের আয়োজন বিষয় নিয়ে। জয় হিসেব দেখে কাগজটা টেবিলে রেখে বলল, এত সব বড়লোকি আয়োজন করার মানে নেই কোনো। জিলাপি অথবা বাতাসা ছিটিয়েও বিদায় অনুষ্ঠান করা যায়। ভাই এই একটা কথা? জয় বলল, কথা না,
কথা কাকে বলে বলতো? মনের ভাব প্রকাশ করতে যে ধ্বনি বা আওয়াজ গলা দিয়ে বের হয় সেটাই কথা। সেই হিসেবে আমারটা কথা ছিল না। সকলে বুঝল জয় এ বিষয়ে কথা বলতে আপাতত আগ্রহী না। কিছুক্ষণ চুপ থেকে জয় নিজেই জিজ্ঞেস করল, হোস্টেলে কি হয়েছে? একজন বলল, ভাই ভার্সিটিতে গতদিন বিকেলে আপনাকে নিয়ে বিতর্ক লেগেছিল। আপনি নাকি সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে হ্যারাস করছেন। মেয়েটা কমপ্লেইন করেছে সাধারণ সম্পাদক মুকুলের কাছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি ওকে বাজেভাবে ডিস্টার্ব করেন ভার্সিটিতে। আসলে সাথে জয় চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল ছাদের দিকে মুখ তুলে বিড়বিড় করল, আরমিন, আরমিন, আরমিন। কি যে করো তুমি? এই তো খেয়াল থেকে বের হয়ে যাচ্ছ, আবার ঠিক কোনো না কোনো বেয়াদবি করে আগুন জ্বালাচ্ছ ভেতরে। জোরে বলল, সাথে কি? থামলে কেন? শুনছি, বলে যাও। ছেলেটার মুখ শুকনো। জয় সোজা হয়ে বসল, বিক্ষোভ চলছে এই নিয়ে, তাই তো? তোমাদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করাতে পারবে তো? এরকম এই নীরব বিক্ষোভ করছে সবগুলো মহিলা মানুষের মতো পেছনে লুকিয়ে। এদের দিয়ে আদৌ সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠা হবে? এই যে গেট দিয়ে ঢুকলাম, একটা খোয়া পর্যন্ত ছুড়ল না কেউ। কি সব মেয়েলি আন্দোলন শিখেছে? সামনে এসে একটা বকা পর্যন্ত দিল না কোনো শালা। এই নাকি এরা ছাত্রলীগ, এরা যুব সেবক। শালারা বালের আন্দোলন শিখেছে। আমি হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য, অজান্তে হলেও আমার পদত্যাগ করিয়ে একটা উপকার করতে পারত, খাস মনে দোয়া দিতাম। সে যান, কাল সকালে ওদের কার্যালয়ে আনবি। আন্দোলন শেখাব, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাব, যা। সকলে হাহাকার করল, ভাই আপনি কি পদত্যাগ করতে চান? মানে? পেপার ওয়েট হাতে তুলে উঠে দাঁড়াল জয়। রাহাতকে বলল, আগামীকাল একটা সম্মেলন ডাক, সকলে যেন উপস্থিত থাকে। কাল না হলে পরে কিন্তু দেরি হবে। কাল রাতে গাড়ি আমার, ঢাকা থেকে ফিরতে দেরি হবে কয়েকদিন। বহুদিন, বেশ বহুদিন পর জয়কে ভিপি ভিপি লাগল। রাজনৈতিক কর্মীর মতো দেখাচ্ছেও আজকে পাঞ্জাবিতে, সাথে চোখে মুখে ফুটে উঠেছে গম্ভীর এক নেতৃত্ব। অনেকদিন পর কার্যালয়ে ঢুকে রূপ বদলে গেছে। এলএলবি বিভাগের ছাত্রী অন্তু। সেখানকার হেড হলেন শিক্ষিকা মনোয়ারা রেহমান। জয় অনুমতি চাইল দরজার বাইরে দাঁড়িয়ে, আসব ম্যাম? এসো। ম্যাম কিছু লিখছেন। জয় দাঁড়িয়ে থাকল কয়েক মুহূর্ত, পরে বলল, বসতে বলবেন না ম্যাম? চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকিয়ে ইশারা করলেন ম্যাম। বসল জয়। কেন ডেকেছেন? নাস্তা এনেছেন ভালো কিছু? আপনার হাতের পাটিসাপটা খাই না কতদিন, ভেবেই ক্ষুধা অনুভূত হচ্ছে। পানি আছে ম্যাম? দুটো ঘুমের ওষুধ খাব। আমার আবার ঘুমের ওষুধ পেটে পড়ার পর কাজ শুরু হতে দেরি হয়। এখন খেলে বাড়ি গিয়েই ঘুমিয়ে পড়তে পারব। মনোয়ারা ধমক দিল, শাট আপ। চুপ করে বসো। জয় আঙুল ঠেকাল, ওকে। কিন্তু শুধু চুপ করতে বললেই হতো। বসে তো আমি আছি। মনোয়ারা কটমটিয়ে তাকালেন। জয় হাতের পেপার ওয়েটটা টেবিলে ঘুরিয়ে খেলছে। কতটা নিচে নেমেছ তুমি, ভাবো না সে নিয়ে, তাই না? ম্যাম ভাবি না, তার একটা কারণ আছে। ভাবলে যদি নিচে নামতে কষ্ট হয় অথবা নিচে নামার ইচ্ছেটা আর না থাকে, এই জন্য ভাবি না। ফাজলামি পেয়েছ? আর একটা বাজে কথা বললে থাপ্পড় মারব একটা। মানুষ বড় হবার সাথে সাথে বদলায়, তোমার আরও অবনতি হচ্ছে।
যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোট মানুষ, শুধরে যাবে। আজ অবধি একটুও শুধরেছ? আপনি খামোখা রেগে যাচ্ছেন, ম্যাম। করেছিটা কি? তুমি জানো না, তাই না? তুমি নিজেই বলো তো, একটা ভিপির সাথে এরকম অসভ্য কর্মকাণ্ড যায়? ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছেই নিরাপদ না হয়, তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে? তোমার শাসন মানবে তারা? জয় মাথা নাড়ল, জি না, মানবে না। আমি হলেও মানতাম না। কটমটিয়ে উঠলেন, ম্যাম, তোমায় আমি কি করব, জয়? এত দায়সারাভাবে জীবনযাপন করো না, কোথায় গিয়ে আটকে যাবে, তখন কিন্তু ছটফটানিতে লাভ হবে না বিশেষ। জয় হাসল, ম্যাম, আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না, কিন্তু আমার সেই পরিণতিকে ভয় লাগে না। এখানে আমার করণীয় কি? তুমি পাগল, জয়। এক সময় আসবে আমার কাছে সময় করে কথা বলবো। জীবনে পাপ তো কম করলে না, এখন থামা উচিত নয়? তবে এখন বলো, কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার? জয় হা করে শ্বাস নিল। কিছু বলতে প্রস্তুতি নিল সে। সুন্দর করে বলল, রাগারাগি হয়েছে। রাগারাগি হয়েছে? জুনিয়রের সাথে রাগারাগি? আরমিন আমার প্রেমিকা, ম্যাম। কিন্তু ও এখন আর আমাকে চায় না। কথা বলতে গেলেই ছ্যাতো করে ওঠে, এড়িয়ে চলে, এরপর গতকাল আবার অভিযোগ করেছে। এখন আপনি যদি গিয়ে ওকে এই কথা জিজ্ঞেস করেন, এমনভাবে অস্বীকার করবে, আমার কথাটাকে মিথ্যা মনে হবে আপনার। পরিপাটি কথা জয়ের, সন্দেহের অবকাশ থাকার ফাঁকটুকু নেই জয়ের কথার ধরনে। তাজ্জব বনে গেলেন মনোয়ারা, তোমার প্রেমিকা? আসলেই প্রেমিকা? কবে থেকে চলছে এসব? আমি তো বিশ্বাস করতে পারছি না ও তোমার প্রেমিকা। কেন বিশ্বাস করতে পারছেন না? মনোয়ারা বলার কিছু পেলেন না আপাতত। জয় বাইরে বেরিয়ে এলো। হাসি পেল ম্যামের কক্ষ থেকে বেরিয়ে। আপন মনেই বলল, আরমিন, কেন যে এত সহজভাবে নাও আমায় তুমি? কেন? হোয়াই? এম ড্যাশ পলাশের ডেরা উপজেলার শেষ প্রান্তে। চারপাশে বিশাল বিশাল গাছ, তার পাশে একটা পুকুর আছে। পুকুরের পেছনে দোতলা বাড়ি, ওপরে রুফটপ টাইপের। হামজা গিয়ে বসতেই পলাশ এলো গায়ে শার্ট জোড়াতে জোড়াতে। পরনে 3/4 প্যান্ট, নেমে আছে কোমরের নিচ অবধি। পলাশ এসে বসল হামজার সামনে, এমন সব সময়ে আসো, এই তো কেবলই গেলাম রুমে। এসব সময় মাঝপথে চলে আসা যায় নাকি? হামজা বলল, দরকার বলেই এসেছি। রংতামাশার জন্য রাত আছে, কাজের জন্যই দিন। রাতে তো আমি আসব না, অন্তত কাজের কথা বলতে। এখনই আসতে হলো। মন বা শরীর তো আর দিনরাত বোঝে না। তা কি মনে করে? দুহাত একত্র করে ঝুঁকে বসল হামজা, মাঝহারের খবর পেয়েছেন? হুম। কাজটা ঠিক করো নাই। হুহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে। অলরেডি কিছু একটা হইছে বলেই আসছ। ঠিক বলছি না? না, ঠিক বলেননি। তেমন কিছুই হয়নি। তবে হবে বলে আশঙ্কা করছি। আপনি আবার মাঝহারকে সাহায্য করছেন না তো? আরে না। আমার কাছে আসে, বসে, দু একটা ফুঁক মারে, চলে যায়। অবাস্তব, পেট বানানো কথা শুনতে এখানে আসিনি, পলাশ ভাই। বাজে কথা রেখে সোজা কথায় আসুন। তো তুই কি চাস আমার কাছে? তোর শত্রুগুলোরে আমার শত্রু বানায় ফেলি? এখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদকেই দরকার আমার। আমার কারবারের কাছে আমি আপোষ করি না, জানিস তো তুই। হামজার জন্য নাশতা এলো। পলাশ খেতে ইশারা করল।
হামজা তা উপেক্ষা করে বলল, আজ যদি মাঝারের লোক কোনো হাঙ্গামা করে, আপনার কারবারেও ভাটা পড়বে। এখানে বসে কলকাঠি নাড়ার সুযোগ আমি দেব না বোধ হয় আর। ইস, কথা কোনো দিক থেকে কোনো দিক নিয়ে যাচ্ছ। আমি শুধু কারো সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, আর এইটাও চাই তুমি আর মাঝার এক হও। যেহেতু আমারও তোমাদের প্রয়োজন, তোমাদেরও আমাকে। অথচ দুজন এক হইতে পারো না, আজে পিষে মরতেছি আমি। অথচ মেয়র হচ্ছি আমি। মাঝারের গোষ্ঠীশুদ্ধ রাজনীতি থেকে উপড়ে ফেলব। তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হয় না। পলাশ সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সোফার ওপর শরীরের ভার ছেড়ে বসল। হামজা শুনল না বোধহয় সেই কথা, সোজা সাপটা বলল, আজ সম্মেলনে যদি একটা আওয়াজও আসে ওদের, সামান্য পরিবেশ নষ্ট হলেও আপনার ধান্দার শিকড় একটানে উপড়ে তুলে ফেলে দেব আমি। মাঝার ঢাকায় চিকিৎসারত। ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত। অথচ আমি জানি আপনার লোকজন মাঝারের হয়ে ক্লাবে প্রতিদিন গণ্ডগোল করতে যাচ্ছে। আপনি ওদের নিষেধ করবেন। পলাশ চুপচাপ তাকিয়ে রইল একটু হামজার দিকে, পরে গম্ভীর হল, আমি ওদের যেতে বলিনি। আমিও আমার ছেলেদের যেতে বলবো না। ওরা নিজেরাই দড়ি ছিঁড়তে খুব ওস্তাদ। আর জয়কে তো চেনেন। এত হাইপার হয়ে এই লাইনে টিকবা কেমনে? তুমি শান্তিপূর্ণভাবে কাজ করেই এত তাড়াতাড়ি এইখানে আসছ। এখন আমি যা বলি মন দিয়ে শোনো। সংক্ষেপে শেষ করুন, সময় কম হাতে। জয় কোথায় এখন? বাড়িতে। কথাটা মুখে বললেও মনের ভেতরে খট করে উঠল হামজার। যে ডানপিটে ছেলে, আসলেই বাড়িতে আছে তো? রাগে শরীরের লোম দাঁড়িয়ে গেল হামজার। সবকিছু অসহ্য লাগছে কেন জানি। পলাশ বলল, জয় হচ্ছে তোমার সাধের গোয়ালের পাগলা সার। ওরে তুমি ভালো শক্ত দড়িতে আটকাও নাই কোনোদিন। এই জন্য ভুগবা খুব। যতই গুছায় রাখতে চাও। গোয়ালটারে, পাগলা সারটা যতদিন খোলা আছে, তোমার দুর্ভোগের শেষ থাকার কথা না। নির্বাচনের আগে যে কাজটা করছো তুমি, আমি খালি ভাবতেছি ওরা এখনো কেস ফাইল করে নাই কেন তোমার নামে। সাবধান থাকো, ঝড়ের আগের নীরবতা বলেও একটা কথা আছে। ঝন্টু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত, চিন্তিত। কিন্তু মাঝার সুস্থ হোক, ফিরে আসুক, খেলার দিন গেল না, আসতেছে। নির্বাচন ক্যান্সেল করছো, ছেলেটারে আধমরা করছো মেরে। এই সময় ঠিক না এসব। হামজা চুপচাপ শুনল। পরে জিজ্ঞেস করল, রাজন মামা কই? সিগারেট ফেলে দিয়ে বলল পলাশ, ঢাকা গেছে। আর কিছু বলতে চাচ্ছিলেন, মুখের ভেতরে না রেখে বলে ফেলুন। হামজার কথায় হেসে ফেলল পলাশ, তোমারে আমার খুব ভাল্লাগে, হামজা। একদম সফল গ্যাংস্টার তুমি। তবে আমারে যে পদে পদে দরকার তোমার, এইটা ভুলবা না যেন। পলাশের চোখের রং ধূসর, ঠিক বিড়ালের মতো জলজল করে। হাসলে কেমন একগা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে আশেপাশে। চেহারাটা অন্যরকম দেখতে। ভ্রুর মাঝখানে ফাঁকা নেই, জোর ভ্রু, খাড়া নাকের ডগায় সূক্ষ্ম বিভাজনের কারণে নাকটা অদ্ভুত লাগে দেখতে। কথা বলার সময় ঠোঁটে একটা প্যাচপ্যাচে হাসি লেপটে থাকে। এই হাসি দিয়েই দিনাজপুরের কালোবাজার জমজমাট চলছে পলাশের হাতে। হামজা বেরিয়ে এলো। তার মন অশান্ত হয়ে আছে। অস্থির হাতে ফোন করল বেশ কয়েকবার জয়কে। জয় প্রতিটা কল গুনে গুনে কেটে দিল। ফোন ভাইব্রেট হলো হামজার। রিপন কল করেছে। মিনিট চারেকের মতো শুধু বলল ওপাশ থেকে, হামজা শুনল। মাথায় রক্ত উঠে গেল যেন। সোজা গাড়িতে উঠল বাড়ির উদ্দেশ্যে।
ভেতরে ঢুকে সামনে তরুকে পেল। তরু হামজাকে দেখে চমকাল। হামজা রাগে না, খুব শান্ত মানুষ। রাগলে মানুষ থাকে না, এটাও সত্য। জয়, জয় কই? হামজা ডাকল। তরু কথা বলল না। মাথা নত তার, হাত পা শিরশির করছে। কি হবে জানা নেই। তরুর নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তুলল। হাতের ফোনটা এক আছাড়ে 4 খণ্ড করে ফেলে হামজা। বকে ওঠে, জানোয়ারের বাচ্চা! বের হয়ে গেছে? বললাম, বাইরে পরিস্থিতি খারাপ, বের হোস না। বের হইছে আবার ভার্সিটিতে গিয়ে অকামো করা সারা। তোরা কেউ দেখিসনি যখন বের হইছে? সবগুলা তো এক একটা কুলাঙ্গার এই বাড়িতে। শুয়োরের বাচ্চা, আজ বাড়ি আসলে ডাইনিং টেবিলের ওপরে থাকা জগটা এক বাড়িতে মেঝেতে ফেলল। ঝনঝন করে গুঁড়ো হয়ে গেল সেটা। হুমায়ুন পাটোয়ারি এগিয়ে এলেন। কি হইছে? খেপছিস কেন? ও বাচ্চা ছেলে, ওরে নিয়ে এত ভয় পাওয়া লাগবে? কি শুরু করছিস? তুলি বের হয়ে এলো। তোমার ছেলে কি মানুষ আব্বু? কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল, সেখানে গেছে হয়তো। হামজা তাকালো তুলির দিকে। তুলি চুপ করে গেল। হামজার চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে যেন। নাকের পাটা ফুলে ফুলে উঠছে। চোখ বুজে খেপে যাওয়া গোখরা সাপের মতো ফোঁস করে শ্বাস নিল নিজেকে শান্ত করতে। সোফার পাশে হাতের ডান সাইডে কাউচের ওপর জয়ের হেডফোন পড়ে আছে। সেটা তুলে ছুঁড়ে মারল শূন্যে। সেটা গিয়ে দেয়ালে লেগে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। হুমায়ুন পাটোয়ারি বললেন, তুই শান্ত হ। ওর কিচ্ছু হবে না। দাঁত আটকে বলল হামজা, আব্বু কথা কম বলেন আপনি। তুলি ভেতরে উঠে যা, যা গর্জে উঠল হামজা। তুলি চোখ বুজে ফেলল সেই বজ্রকণ্ঠে। তবে নড়ল না। তরুর গা কেঁপে উঠল অজান্তেই। হাতের লোম দাঁড়িয়ে গেছে, শিউরে উঠল শরীরটা। বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো? ফোন লাগান কুত্তার বাচ্চারে। জলদি, জলদি করেন। ফোন কই আপনার, ফোন কই? হুমায়ুন পাটোয়ারি দৌড়ে গিয়ে ফোন আনলেন। ফোন করলেন জয়কে। জয় দুবার কেটে 3বারের বার রিসিভ করে। হামজা ফোন কানে ধরতে ধরতেই মারি পিশল, বান্দির বাচ্চা! কই মরতে গেছিস? আজ আমার সামনে আসলে তোর রুহু না বের করে নিই আমি। হারামির বাচ্চা, শালা শুয়োর! কতবার নিষেধ করে গেছি আমি তোরে? 5 মিনিটের মধ্যে বাড়ি না আসলে খুন হয়ে যাবি আমার হাতে। জীবিত কবর দিয়ে রাখবো একদম। কথা কানেও যায় না, মাথায়ও ঢোকে না। জয় ভেতরে ঢুকল। তার কানে ফোন ধরা। হামজা ফোন নামিয়ে রেখে এগিয়ে গেল জয়ের দিকে। জয় এক লাফে সোফা টপকে ওপাশে গিয়ে দাঁড়াল। ভাই, ভালো হবে না গায়ে হাত তুললে। আমি কিন্তু ছোট বাচ্চা না। কাজ ছিল, বের হয়েছিলাম। আর আমায় কি তোমার ভুদাই মনে হয়? ওরা আসবে, আমার ক্ষতি করে চলে যাবে, আর আমি ক্ষতিগ্রস্ত হয়ে বসে হাত পা ছড়িয়ে কাঁদব ওখানে। এরকম কিছু? হামজা নিয়ন্ত্রণ করতে গিয়েও পারল না। বিশ্রী ভাষায় বকল, আর একটা কেস যদি ভরে দেয় তোর পেছনে দিয়ে, তারপর? এমনিতে কি চারদিকে প্যারার অভাব? কিসের সম্মেলন ডেকে এসেছিস কালকে? আর মাত্র 15 দিনও নেই নির্বাচনের। এই সময় তোকে টলারেট করব নাকি? যা যা ঝামেলা বেঁধে আছে চারদিকে, আরও ঝেপে ঝেপে আসছে, সেগুলো টেকেল দেব? ওইদিকে মুস্তাকিন মহান গলায় গামছা বেঁধে তোর আর আমার পেছনে লেগে আছে। তামাম দিকে তার উৎপাত টের পাচ্ছি। তোর ঝন্টু আব্বা তোর নামে কয়টা কত রকমের কেস ফাইল করবে, তোরে ফাঁসি দড়িতে না ওড়নায় ঝুলাবে, আমার নির্বাচন চাঙে না মাচায় তুলবে সেই পরিকল্পনা আটছে।
ভার্সিটিতে তোর বিপক্ষে আন্দোলন চলছে, নির্বাচনের দিন এগিয়ে আসছে। শুয়োরের বাচ্চা, এবার ভালো হ। চাপ নিতে নিতে আমার ধৈর্যে টান লাগলে সবগুলারে একসাথে এক কবরে পুঁতে রাখব। এক একটা একরকম কর্ম করে রাখো, তা সামাল দেওয়ার জন্য একা আমি? হুট করে হামজা রুখে গেল জয়ের দিকে। গায়ে হাত লাগার আগেই মাঝখানে তুলি এসে দাঁড়ালো, থামো। রাগ উঠলে পাগল হয়ে যাস? মানুষের চামড়া আছে তোর মাঝে? এই জন্যই তো ভাবি তোকে ঘেন্না করে। হামজা চোখ বুজল, তুলি সরে যা সামনে থেকে। তোর গায়ে হাত দিতে চাচ্ছি না আমি। বেশিক্ষণ মনে রাখতে পারবো না, তুই মেয়ে মানুষ। ভুলে যা, পারলে ভুলে গিয়ে মার আমায়। ওর শরীর ভালো? তুই ওকে মারতে যাচ্ছিস, তার আগে নিজের দিকে দেখ। সব ভুল ওই করে, তোর কোনো ভুল নেই? তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করেছিস কেন? এখন ওরা খেপে গেলে সামাল দেয়া কষ্ট হচ্ছে, তার ভাগ জয় কেন নেবে? তুই ক্ষমতার লোভে দিন দিন জানোয়ার হয়ে যাচ্ছিস, জয় ভালো ছিলই না কোনোদিন। এ বাড়ির কোনো পুরুষ বা মেয়েলোকটা ভালো? কেউ কাউকে কাদা ছোড়ার নেই। হামজা সরে এলো। জয় সোফা টপকে হামজার সামনে এসে দাঁড়ায়, ভাই। হামজার কাঁধের দুপাশে নিজের দুহাত জড়িয়ে পিছিয়ে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল হামজাকে। এরকম নির্লজ্জের সামনে চেয়েও হামজা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না আর। মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগল হামজা। জয় পা ফাঁক করে বসল সোফাতে পাশেই, ঠান্ডা হও তুমি। সব ঠিক আছে, যা হয় দেখা যাবে। কিছু না হতেই তা হবে আশঙ্কা করে অশান্তি করো, তাইলে না হওয়া অবধি যে শান্তিটুকু পাওয়ার ছিল, সেটা থেকেও তো বঞ্চিত হচ্ছি আমরা। হামজা দাঁত খিঁচল, শালা, শুয়োর, নির্লজ্জ। তুই কি করেছিস শারমিনের সাথে? খবরদার ভাই, একদম এসব মেয়েঘটিত বিষয়ে জোড়াবে না আমায়। আমি ভার্জিন ছেলে, ভালো ছেলে। তুমি আরমিনকেই গিয়ে জিজ্ঞেস করো, ও আমার সাথে কি করেছে। সকলের কানে বোমা ফাটল যেন। তরু ভ্রু কুচকাল, আরমিন আবার কে? হামজা বলল, কি সব বাজে কথা বলছিস? ও কি করবে তোর সাথে? আমার নামে মাইনষের কাছে অভিযোগ করছে। কিছু না করে ভুল করছি। শালি, আমার নামে অভিযোগ করছে আমি নাকি ইভটিজিং করি ওকে। কসম, এখন অবধি ছুঁয়ে পর্যন্ত দেখিনি। মুখটাই দেখছি ভুলে ভালে একবার। পাগল ছাগল ছেড়ি, ইভটিজিংও বোঝে না। হামজা চোখ বুজে শ্বাস ফেলল। এই ছেলেকে কি করবে সে? কোনো পরিস্থিতিই যাকে সিরিয়াস করে তোলে না, তাকে শিক্ষা দেবার উপায় কি? এরকম একটা পরিস্থিতি কি এসব কথা বলার উপযুক্ত? জয় উঠে বেসিন থেকে খানিকটা পানি আজলায় ভরে এনে হামজার হাতে ছোঁয়ায়। এম ড্যাশ অন্তু চাঁদনির সাথে দেখা করতে গিয়ে সেদিন ওদের পায়নি। ঘরবাড়ি আছে, অথচ মানুষ নেই সেখানে। অন্তুর কিছুক্ষণ নিজের চোখকেই ঘোলা ঘোলা লাগছিল। আখির লাশ মাটি হয়েছে 2 সপ্তাহও হয়নি। এর মাঝে কোথায় গেছে ওরা? উঠিয়ে দেয়া হয়েছে ওদের? কারা তুলে দিয়েছে? হামজা? অন্তু আবারও অস্থির হয়ে উঠেছিল। এই অস্থিরতা হালকা একটু দূরে ছিল কদিন। আশেপাশের বাড়িতে যেতে পারেনি ও। সংকোচে পা চলছিল না। তার ওপর পাশেই হামজার ক্লাব। পুরো এলাকা পোস্টারময়। গাড়িতে গাড়িতে মাইকিং চলছিল। বিশ্রী অবস্থা বলে মনে হয়েছে অন্তুর। ভাবতে ভবাতে শহরের ভেতর ঢুকে সেসব চলে গেল মাথা থেকে। 4 মাস আগে 2টো ছাত্র পড়াতো অন্তু। পড়ে নিজের ব্যস্ততায় এবং আমজাদ সাহেবের নিষেধে বাদ দিয়েছিল। কিন্তু একজনের কাছে 2 মাসের বেতন পাওনা ছিল। তা কোনোদিন চাইতে যায়নি অন্তু।
সেদিন ফেরার পথেই তাদের বাড়ি পড়েছিল। মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভেতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন। অন্তুর কি যে ফুরফুরে লাগছে মনটা। পুরুষেরা ভাবে তারাই বোধহয় শুধু বেকারত্বে পিষে মরে, শখাহ্লাদ পূরণের ব্যর্থতায়। তারা বুঝবে না, মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতার জোরে হালাল উপার্জনের টাকায় দুটো মানুষের হাতে কিছু তুলে দিয়ে তাদের কপট রাগের শিকার হতে। এই যে এখন অন্তু পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি কিনে নিয়ে যাবে আব্বুর জন্য। আব্বু হাসবেন না, একটুও না, বরং গম্ভীর হয়ে বলবেন, বেশি বড় হয়ে গেছিস? এসব আনতে কে বলেছে? তোর এটা নেই, সেটা নেই, এটা দিয়ে কিনে নেওয়া যেত না? যা নিয়ে যা তোর ঘড়ি, লাগবে না আমার। আমি ঘড়ি পরি না এখন আর। অন্তু চুপচাপ রেখে চলে আসবে। তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমজাদ সাহেব। উল্টে পাল্টে দেখবেন, অল্প বিস্তর হাসবেন। সেই হাসিও যেন গম্ভীর দেখাবে। এরপর হাতে পড়বেন ঘড়িটা। আবার খুলে রেখে দেবেন পুরনো আলমারির ডান পাশের ড্রয়ারে। বড় মোড় পেরিয়ে সাইডে পাশ কাটতেই আচমকা এক শক্ত ধাক্কায় অন্তু ছিটকে পড়ল রাস্তার ওপর। হাতের কবজির নিচটা ছিলে গেল এক লহমায়। রক্ত বেরিয়ে এসেছে নির্ঘাত। যে তাকে ধাক্কা দিয়েছে, সে চলে যেতে অগ্রসর হতেই পেছনে থেকে তিনটা ছেলে এসে থাবা দিয়ে ধরল লোকটাকে। অন্তুকে উঠতে সাহায্য করতে এক ছেলে হাত বাড়াল। অন্তু চোখে হাসল, আমি উঠতে পারব। ছেলেটা অপমানিত মুখে হাতটা গুটিয়ে নেয়। বাকি দুটো ছেলে এতক্ষণেও পজিশন নিচ্ছে সেই লোককে মারার, তেড়ে যাচ্ছে, দু একটা ছোট খাটো থাপ্পড় দিচ্ছে। অন্তু নরম, শান্ত পায়ে এগিয়ে গিয়ে দাঁড়াতেই ছেলেগুলো যেন নড়েচড়ে উঠে নতুন এক শক্তি পেল। হাত বাড়ানো ছেলেটা এগিয়ে এসে চটপট করে এদিক ওদিক তাকালো যেন কোনো বড় অস্ত্র বা লাঠিসোঁটা খুঁজছে। অন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখল। ছেলেটা লোককে রাস্তার ওপর শুইয়ে ফেলে মারতে থাকল, ধমকাতে লাগল। সে খুব রেগে আছে। সে কি রাগ! ফোঁস ফোঁসরে শ্বাস ফেলছে, আর কিছু হাতিয়ার খুঁজছে চারদিকে। চারদিকে লোকজন দেখছে তাদের তামাশা। কয়েকজন এসে থামাতে চেষ্টা করাই ছেলেটার তেজ বাড়ল, তাকে কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। এবার মারগুলো জোরে পড়ছে লোকটার গায়ে। অন্তু আরাম করে দাঁড়িয়ে দেখল তা। লোকগুলো চেষ্টা করে যাচ্ছে ছেলেটাকে থামানোর, সে থামছে না, আরও ক্ষেপছে যেন। অন্তু শান্ত পায়ে ডানদিকে একটু এগিয়ে গিয়ে পড়ে থাকা একটা বাঁশের ফাড়া অংশ হাতে তুলে আনল। ছেলেটা তখনও আশপাশে কিছু খুঁজছে, আর গায়ের জোর দেখাচ্ছে। অন্তু বাঁশটা ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, এরকম কিছু খুঁজছিলেন বোধহয়। ছেলেটা সহ আশপাশের সবার বোধহয় তাক লেগে গেল এই ঘটনায়। থেমে গেল সব। অন্তু বাঁশ নাড়িয়ে আবার ইশারা করল, নিন। বাকি দুজনও থেমে গেছে এতে। ছেলেটা এখনো অপ্রস্তুত চোখে চেয়ে আছে। অন্তু বাঁশের টুকরো ফেলে দিয়ে হাসল, কেন এই সস্তা, অদক্ষ নাটক করলেন এখনো বুঝতে পারছি না। তবে আপনাদের রিহার্সালে ঘাটতি আছে, বুঝতে পারছি। পারফরমেন্স একদম ফ্লপ, একটুও রিয়ালিস্টিক লাগেনি। অভিনয় এবং নাটক শিল্পকলার এক মহৎ শাখা। এটা মোটেই সহজ নয়, এর জন্য দরকার খুব বেশি বেশি প্র্যাকটিস। চেষ্টা করতে থাকুন, ধীরে ধীরে ভালো করবেন। পড়ে থাকার লোকটা দিকে ফিরল, আপনার লাগেনি তো? শেষের দিকে বেশ ভালোই মেরেছে। কিছু মনে করবেন না। মারামারির সময় লোক ঠেকাতে আসলে এমনিতেই একটু রুখারুখি বেশি করে মানুষ। এই যেমন ধরুন, ছেড়ে দে, আজ একেবারে শেষই করে ফেলব, ছাড় আমাকে, এরকম টাইপের। লোকগুলো থামাতে না আসলে আপনার এত মার খেতে হতো না।
অন্তু চলে এলো সেখান থেকে। হাতটা জ্বলছে খুব। গাড়ির জন্য দাঁড়াতেই একটা অটোগাড়ি এলো। চালক বলল, আপা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, ট্রাফিক শালারা বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না এইখানে। অন্তু দেখল গাড়ির ভেতরে ঠেসে ঠুসে বসার মতো কোনো মতো জায়গা রয়েছে। সবগুলো পুরুষ, তাকে যেখানেই হোক পুরুষের গা ঠেসে বসতে হবে। অন্তু বলল, পরের গাড়িতে চলে যাব, যান আপনি। আরে আপা, সমস্যা কি? সবার ঘরেই মা বোন আছে। এরা কেউ আপনার ভাই, কেউ বাপের মতন। বসেন, তাড়াতাড়ি চলে যাই। অন্তু হাসল, জি একদম সঠিক কথা বলেছেন। বেগানা বলে শুধু একটা শব্দ রয়েছে, এর কোনো যুক্তি নেই। হুদাই এই শব্দটার উৎপত্তি। কারণ যেহেতু বাড়িতে মা বোন সবার রয়েছে, সুতরাং বাইরের সবাই সবার মা বোন। এতে সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে সবাই সবার মা বোন। তা ভাই, আপনি আপনার কোনো মা বা বোনকে বিয়ে করেছেন? জায়েজ হয়েছে তো? ফাজলামি করার জায়গা পান না। নাটক। এই সব ঘোমটার তলে যে খেমটা চলে, তা তো লোক জানে না। রাস্তাঘাটে বের হন কেন তাইলে? এত যখন দেমাগ, তখন উড়োজাহাজে চড়ে পথঘাটে চললেই পারেন। অন্তু মাথা নাড়ল, আপনার পরামর্শ আমি মনে রাখব, ভাই। এরপর যতদিন উড়োজাহাজ কিনতে অথবা যার তার পাশে গা লাগিয়ে চট করে বসে যেতে না শিখি, ততদিন আর বের হব না। লোকটা কিছু বলতে উদ্যত হতেই অন্তুর কণ্ঠস্বরের শীতলতা পিলটে কঠিন, দৃঢ় হয়ে উঠল, যান, দাঁড়িয়ে থাকবেন না আর। লোকটা আবার কিছু বলতে নিতেই অন্তুর কথার বিচ্ছুরণ তীব্রতর হল, আমি আপনাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে আসিনি, আমার কথাগুলো শোনার জন্য। আপনি এসে দাঁড়িয়েছেন, কথা তুলেছেন। যান যান। নাকের পাটা শিউরে উঠল অন্তুর, চোখ তির্যক হল। গাড়িওয়ালা চলে গেল, অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে। অন্তুর কানে এলো, গায়ে লাগল না। সে এদিক ওদিক তাকাল। দৃষ্টি থামল। অন্তিক রাস্তা পার হচ্ছে। সাথে একটা কালো কুচকুচে লোক। ভয়ঙ্কর চেহারা সুরত। গলায় কমপক্ষে ২০-২৫ রকমের চেইন। হাতে বালা, ঘাড়ে ট্যাটু। অন্তিকের মুখচোখ শুকনো। যে ছেলে কোনোদিন আম্মা অল্প ধমকে কথা বললে ৭ দিন হোটেলে খেত, তাকে লোকটা শাসিয়ে কথা বলছে বোধ হয়। অন্তিক বাধ্যগতের মতো মাথা নাড়ছে, খুশি করার চেষ্টা করছে লোকটাকে। অন্তু ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। অন্তিক আর অন্তিক নেই, জীর্ণশীর্ণ এক ভিখিরি দেহে পরিণত হয়েছে। চোখের নিচটা কালো, মুখে মলিনতা। চলবে।